শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 10টা। সকাল থেকে যা কিছু দৈনন্দিন কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। রান্না বান্নাও হয়ে গেছে আর হাজব্যান্ডও খেয়ে অফিস চলে গেছে। আর আমি স্নান সেরে চলে এসেছি ছাদে। আর আজকে তুলসী তলায় এখন একটু আলপনা দিচ্ছি, কেননা আজকে ইতু পুজো, আর পুজোটা এখানেই করব। ইতু পুজোর জন্য যা কিছু প্রয়োজন সেগুলো সবই গতকাল আনা হয়ে গেছে, যেমন ফল, মিষ্টি, সরা, মূলো, যেগুলো প্রয়োজন হবে সেই সব কিছুই আনা হয়ে গেছে। তার আজকে আমি ফুল আর ফুলের মালা হাজব্যান্ডকে পৌঁছে দিতে গিয়ে নিয়েও চলে এসেছি। আর এখন ঠাকুরের পুজোটা করব, তার আগে ফল টল কেটে একটু গুছিয়ে নিচ্ছি। তো বাইরে এখন সব কিছু নিয়ে এসেছি, মানে তুলসী তলায়। আর আজকে আমাদের আবার একটু এই যে চাল মাখা করে নিয়েছি। চাল মাখাটাও নবান্ন হিসেবে দেওয়া হয়, নতুন চালের মাখাটা করা হয় সমস্ত দুধ বা মিষ্টি ফল দিয়ে। তো এটাই আজকে সব ঠাকুরকেও দেব, এর সাথে ইতুকেও দিয়েছি। অনেকেই কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পাতেন এবং প্রত্যেক রবিবার, অঘ্রাণ মাসে যে রবিবারগুলো পড়ে সেই প্রত্যেক রবিবারেই কিন্তু ইতু পুজো করতে হয়, এরকম নিয়ম আছে। তবে আমাদের এই অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনই ইতু পাততে হয় এবং পুজো করে আবার পরের দিন এটা জলে দিয়ে দিতে হয়, মানে বিসর্জন করে দিতে হয়। এই মাটির সরার মধ্যে এখন আমি ইতু পাতবো। তো ইতু পাতার আগে এখানে চন্দনের আর সিঁদুরের টিপ দিয়ে নিতে হয়। তারপর মূলো আর নতুন ধান, এই সব কিছুই দিয়ে ইতু পাতবো। তো চলুন এখন সব কিছু রেডি করে নিই। আমি ঘরোয়াভাবেই ইতু পুজো করি আর পুজোর পর ব্রতকথাটাও করে নিই। তো চলুন এখন ব্রতকথা পড়ে নিই। এক রাজ্যে এক খুব গরিব বামুন বামনি বাস করত। তাদের উম্ন আর ঝুমনো নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের পিঠে খাওয়ার খুব ইচ্ছা হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুব রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল, আজ উম্নঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসব। পিসির বাড়িতে থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বিয়ে থার ব্যবস্থা করতে পারবো। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না। বামুন উম্নঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটোকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল। সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক আর গুলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটি ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উম্ন তখন ঝুমনোকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় উম্ন বলল, ঝুমনো, ওই দূরে একটি খুব বড় বটগাছ দেখা যাচ্ছে, চল আমরা ওখানেই আশ্রয় নিই।
উমনুর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বটগাছের কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো, দূরে বাঘের গর্জন। বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে। তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উমনো ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দুফাঁক হয়ে গেল। উমনো ঝুমনো তার সেই কোঠরের মধ্যে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে কোঠরটা বন্ধ হয়ে গেল। বাঘটা এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাঁক হয়ে গেল, আর উমনো ঝুমনো কোঠরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে, এই সব ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে দিয়ে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর তারা জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। একটু দূরে দেখলো যে তাদের বয়সী কয়েকজন মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কী সব পুজো করছে। উমনো ঝুমনো তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলি তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী তোমরা এলে যে আমাদের ইতু পূজার ঘটগুলি সব উল্টে পাল্টে গেল? উমনো ঝুমনো তখন খুব কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথা সব সেই মেয়েগুলোর কাছে খুলে বলতে লাগলো। সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলি তাদের প্রতি দয়া হলো। তখন তারা উমনো ঝুমনোকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতে হবে না। তোমরা আমাদের মতো ইতু পূজা করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উমনো ঝুমনো সেই পুকুরে নেমেছে। অমনি পুকুরের জল শুকিয়ে গেল, আর পুকুরের মাছগুলোও ছটফট করে লাফাতে লাগলো। উমনো ঝুমনো এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা বলল, এই নাও, ঘটের দূর্বা দিচ্ছি, নিয়ে পুকুরে গিয়ে ফেলো। ওদের কথা মতো উমনো ঝুমনো দূর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুরে জল ভরে গেল। তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দূর্বা দিয়ে ইতু পূজা সম্পূর্ণ করল। পুজোর পর মেয়েগুলি বলল, এইবার ইতুর কাছে বর চেয়েও নাও। উমনো ঝুমনো তখন ইতুর কাছে বর চাইল, ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয়, আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কড়ি হয়। তারপর মেয়ে দুটি বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উমনো ঝুমনো বাড়ির দিকে চলে গেল। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উমনো ঝুমনোর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাবা মা ভেবেছিল যে এতদিন মেয়ে দুটিকে অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে। হঠাৎ উমনো ঝুমনোকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি? কোথা থেকে ফিরে এলি এখন? মরিসনি তোরা? উমনো বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না। আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজা হওয়ার বর চেয়েছিলাম, তাই তুমি আজ এত বড় লোক হতে পেরেছ। তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল। বামনিও তাদের কথা শুনে ইতু পূজা আরম্ভ করলো। বছর কয়েক পর বামন বামনির সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। তখন তাদের আনন্দ আর ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর। তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উমনোকে দেখে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উমনো তক্ষুনি ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড়ে করে জল এনে দিল। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো।
কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যতই জল খান ভাঁড়ে জল আর কিছুতেই ফুরোয় না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেল, তবুও ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্র দেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন তখন বললেন, আপত্তি আমার কিছুই নেই, তবে আমার আর একটি মেয়ে আছে, তারও এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে কোটালপুত্র আছে, আমার বন্ধু, আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে 2 মেয়ে দান করতে পারেন। বামুন দেখল চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর কোটালপুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল। পরের দিন উম্ন ঝুমন শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? উম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁতখালি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়িতে যাব। আর ঝুমন বলল, আজ অঘ্রাণ মাসের রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত 2 বোনের খাওয়ার 2 রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে যে যার স্বামীর সাথে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়িতে রওনা হলো। উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমন যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন ও অন্যান্য পূজা পর্ব। এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমাও ওদের আসার খবর পেয়ে বউ বরণ করতে এলেন। কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এইদিকে কোটালপুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদগুলো সব সোনার হয়ে গেছে। কোটালপুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন। উম্ন বাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকেই কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটালপুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিকে বাড়বাড়ন্ত। মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার উপর খুবই চটে গেলেন। উম্ন তার সামনে এলে তাকে দূরে দূর করে তাড়িয়ে দিত। শেষে একদিন ঘাতক ডেকে বললেন, এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো। উম্ন তখন ঝুমনোর কাছে গিয়ে সবটাই খুলে বলল। মায়ের পেটের বোনের এই রকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে জানতে না দিয়ে তার বোনকে সে লুকিয়ে রাখল। এমনকি তার স্বামী কোটালপুত্রও জানতে পারলেন না। ঝুমনো বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতু পূজা করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উম্নর উপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে ঘাতক উম্নকে কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে সব কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে উম্নর কথা শুনলেন এবং ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন।
ঝুমনো তার স্বামীর কাছ থেকে উমনোর ব্যাপারে জানতে পারলেন। তখন সে তার স্বামীকে বলল, মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উমনোকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জঙ্গল দিয়ে দিতে পারেন তাহলে আবার উমনোকে ফিরে পেতে পারেন। কোটাল যুবরাজকে সেই কথা বলল। যুবরাজ উমনোকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুমনো তখন উমনোকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উমনোর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড়ে লেগে উমনোর পা কেটে গেল। যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের 2টো চোখ উপড়ে আনা হোক। যুবরাজের বলার সঙ্গে সঙ্গেই হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ উমনোকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাসে উমনো ইতু পূজা করলো, কিন্তু ইতুর কথা শোনার মতো রাজবাড়িতে কোনো স্ত্রী লোক পেলেন না। উমনো তখন যুবরাজকে বললেন যে একজন উপসী স্ত্রী লোক চায় যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু রাজ্যে কোনো উপসী মেয়ে পেল না। শেষে তারা সেই বুড়ি হারিণীকেই ধরে নিয়ে এলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম। আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোক তাকে জোর করে ধরে আনলো। সে উমনোর কাছে আসতেই উমনো তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলে আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। মা ইতুলক্ষ্মীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উমনোর ইতুলক্ষ্মী পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন থেকে গোটা দেশবাসী সকলে ইতু পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। আর এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি একটু পিঠে বানিয়ে দিচ্ছি। আজকের দিনে ইতুলক্ষ্মীকে একটু পিঠে দিতে হয় সন্ধ্যাবেলায়। আর ওদিকে হাজব্যান্ডও আমাকে সারাদিন ধরেই কয়েকবারই বলেছে একটু পায়েস করার জন্য, তাই 2 রকম রান্না করার ইচ্ছা করছিল না। তাই ভাবলাম এমন কি বুদ্ধি বার করা যায় যাতে পিঠেও হবে আবার ওদিকে ওর পায়েসের স্বাদও মিটবে। আর আজ সকাল থেকে সব কিছু করে বেশ ক্লান্তও হয়ে পড়েছি। তো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ভাবলাম যদি আমি দুধ পিঠেটা করি তাহলে ইতুকে একটু পিঠেও দিয়ে দিতে পারবো, আর হাজব্যান্ডকেও পায়েস না হলেও পায়েসের মতো কিছু একটা আমি করে দিতে পারবো। তো সেই জন্যই এখন দুধ পিঠেটা বানাচ্ছি। তো মাঝে মধ্যে এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করলে নিজের পরিশ্রমটা কিছুটা হলেও কম হয়। আর আজকে আমি পিঠেটা বানানোর জন্য চালের গুঁড়ি কিনতে পারিনি, দোকানে পাইনি, তো সেই জন্য নিজেই বানিয়ে নিয়েছি। আর এই যে একটুখানি নতুন গুড় আর বাতাসের যে টুকরোগুলো থাকে সেগুলো দিয়েই আজ পিঠেটা করব। আর বাতাসা দিয়ে তো সবসময় পিঠের বা পায়েসটা কিন্তু বেশ ভালো হয়, বেশ গাঢ় হয়। তো সেজন্য এগুলো দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না বাতাসা বা গুড়টা গলে যাচ্ছে। আর এই দেখুন একদম রেডি হয়ে গেছে, আর ফোটালাম না, অফ করে দিয়েছি। আর এখন ইতুকে আর গোপালকে একটু করে দিয়ে দেবো। বছরকার দিনে তৈরি হয়েছে, গোপালকে তো দিতেই হবে, সেও এখনও বসে আছে। তাহলে চলুন গোপালবাবুকে এখন পিঠেটা দিয়ে দিই। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার একটুও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখন পরের দিন সকালবেলা আমি পুকুরে এসেছি ইতুর ঘট আর সরাটা নিয়ে জলে দিতে।